তার মনে হয়েছিল যে তিনি রাজা পশ্চিমবঙ্গের, তিনি বা রাজপুত্র যাই বলুন না কেন, তার যা ইচ্ছে তাই তিনি করতে পারবেন, কিন্তু আইন তো সেটা বলে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এতদিন ধরে ডায়মন্ড হারবার মডেল সাম্রাজ্য একাধিক বিষয় আমরা শুনতাম। আজকে দেখা যাচ্ছে যে আমতলার তার যে দফতর, সেই দফতরটা সেটাও ইলিগাল এবং তিনি রীতিমতো প্রাসাদ বানিয়েছিলেন সেখানে, এবং সেখানে বুলডোজার চলছে। দেখুন, এই পুরো সাম্রাজ্য, যে সাম্রাজ্যের কথা আপনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্য, এই তথাকথিত সাম্রাজ্য পুরোটাই ছিল হচ্ছে ফানুস, পুরোটাই অনিয়মিত কাজকর্ম বা ইললিগাল কাজকর্ম বলা ভালো, অনৈতিক কাজকর্ম এবং সরকারের প্রশাসনের কাঁধে চড়ে তৈরি করা। স্বাভাবিকভাবে এখন সরকার নেই, এখন তো আইন কথা বলছে, আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হয়েছে। আগে তো এখানে আইনের শাসন ছিল না, শাসকের আইন চলতো। তো যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আইন তো দেখবে না যে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কে সাধারণ কোনো ব্যক্তি। আপনি বাড়িটা আইন মেনে করেছেন কি করেননি সেটা গুরুত্বপূর্ণ। উনি যে অফিসটা বানিয়েছেন আমতলাতে, বা বানিয়েছিলেন বলা ভালো, সেটা বেআইনিভাবে, কোনো পারমিশন নেই, কিছু নেই, তৈরি করেছেন, ভাঙবে সেটা, এটাই তো স্বাভাবিক। কিন্তু একটা মহলের তরফ থেকে এখনো এই বিষয়টা তোলা হচ্ছে যে এটাও একটা প্রতিহিংসার রাজনীতি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখনো পর্যন্ত চুপ। যিনি এত বড় বড় কথা বলতেন, ডিজে বাজানোর কথা বলতেন, যাকে এখনো বাঘ বলা হচ্ছে, তার নিজের ডেরা সেটাও ইলিগাল, নাকি ইলিগাল করাটাই তার হ্যাবিট? দেখুন, আমি যেটা বললাম যে প্রশাসনের কাঁধে ভর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা চাইতেন তা করতেন। স্বাভাবিকভাবে তার মনে হয়েছিল যে তিনি রাজা পশ্চিমবঙ্গের, তিনি বা রাজপুত্র যাই বলুন না কেন, তার যা ইচ্ছে তাই তিনি করতে পারবেন, কিন্তু আইন তো সেটা বলে না, বা আইনের উপরে তো কেউ নয়। প্রতিহিংসার কোনো বিষয় নেই। যদি আইনগতভাবে কাগজ থাকে, সিম্পল দেখালে পরেই হবে যে হ্যাঁ, এই বাড়ি বা এই বিল্ডিং আমি পারমিশন নিয়ে ডিউ কগনিজেন্ট সমস্ত কিছু করে আমি করেছি, সমস্ত ল অনুসারে বা আইন মেনে আমি করেছি, তো তাহলেই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সমস্যাটা কোন জায়গায় সেটা বুঝতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ধার ধারতেন না, মনে করতেন যে উনি আইনেরও ঊর্ধ্বে, রাজকুমার যেহেতু। তো এখন তো আইন সেটা মানবেন না, ভারতবর্ষের আইন যথেষ্ট শক্তিশালী, অতএব প্রতিহিংসার কোনো বিষয় নেই। ক্ষমতার যে পরিবর্তন হবে সেটাও বোধহয় উনি কোনোদিনও ভাবেননি। তা নাহলে একের পর এক, মানে যেখানেই দেখা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে, সেখানেই কিছু না কিছু দুর্নীতি। দেখুন, প্রথম কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতিতে এসেছিলেন, যাকে অনেকে প্যারাশুট ল্যান্ডিং বলেন, বা অনেকে আমরা বাংলায় পুরনো লোকেরা বলতেন সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন। ওনার রাজনৈতিক ক্ষেত্র তাই, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া। তো স্বাভাবিকভাবে তাদের পক্ষে একটা হ্যালুসিনেশনের মধ্যে থাকাটা অত্যন্ত স্বাভাবিক। তিনি মনে করতেন যে আমরা ক্ষমতায় আছি, সারা জীবন ক্ষমতায় থাকবো, কেউ আমাদেরকে ক্ষমতায় হটাতে পারবে না, এবং ক্ষমতায় আছি মানেই আমি ইল্লিগাল কাজ করব। এই যে হ্যালুসিনেশন, সেই হ্যালুসিনেশন ওরা চলে গেছে, এখন বুঝতে পেরেছেন, এখন মুখ খুলতে পারছেন না। এখন অন্যভাবে হ্যালুসিনেট হয়ে আছেন কি না সেটা আমার জানা নেই, কিন্তু বাস্তবিকতা এটা হচ্ছে যে যারা নিজ থেকে তৈরি হয়ে আসা রাজনীতি ক্ষেত্রের লোক, তারা জানেন ক্ষমতা আমার হোক বা অন্যের হোক, কোনোটাই চিরস্থায়ী নয়। রাজারহাটে আপনার যেখানে রয়েছেন সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে বিস্ফোরণের ঘটনা, এবং এনআইএর ইনভেস্টিগেশন হবে। দুজন ব্যক্তি এসে ব্যাগে রেখে যান এবং তারপরেই বিস্ফোরণ। দেখুন, আমরাও যতটা খবর পেয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যে দুজন ব্যক্তির খোঁজ পাওয়া গেছে সিসিটিভিতে, তারা এসে কোনো একটি বাড়িতে একটা ব্যাগ রেখে দিয়ে যান। সেই ব্যাগে কী ছিল সেটা এখনও জানা যায়নি, সেখানে বিস্ফোরণ ঘটেছে। আর যেহেতু একটা ভয়ঙ্কর, খুব বড়সড় বিস্ফোরণ, স্বাভাবিকভাবে এনআইএ বিষয়টি যদি ইনভেস্টিগেট করে তাহলে অত্যন্ত ভালো হয়। পুলিশ প্রশাসন দেখছে, এবং এর পেছনে অন্য কোনো চক্রান্ত বা অন্য কোনো কারো হাত আছে কি না সেটা অত্যন্ত জরুরি জানা, এবং সেটা জানা উচিত। রাজ্যের মুহূর্তে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, কাল এই চত্বরে তার একাধিক কর্মসূচি রয়েছে, তার আগে এরকম একটা বিস্ফোরণের ঘটনা, এবং এই সমস্ত জায়গায় আপনারা বারবার করে বেআইনি অনুপ্রবেশের কথা গত সরকারের আমলে বলেছিলেন। কোনো একটা জায়গায় কি মনে হচ্ছে যে সেই বিষয়গুলো, মানে পুরনো সরকারের পাপ এখনো রয়ে গিয়েছে? দেখুন, আমাদের সরকার এখনও 1 বছরও হয়নি, তো স্বাভাবিকভাবে এত তাড়াতাড়ি পরিবর্তন যদি আশা করেন সব কিছুতে পরিবর্তন হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। এত বছর ধরে যে সিস্টেমগুলো চলে এসছে, ভারত বিরোধী শক্তি
কলকাতাকে কেন্দ্র করে তারা কাজ করে এসেছে। সীমান্তবর্তী বিভিন্ন অর্গানাইজেশন, মাদ্রাসা, ওপারে জামাত, তো সবার উপস্থিতি আছে, নেই বললে মিথ্যে কথা বলা হবে। পুলিশ প্রশাসন চেষ্টা করছে এবং আমরা এই বিষয়ে আশ্বস্ত থাকতে পারেন ভারতবাসী হিসেবে, বাংলার সাধারণ মানুষ হিসেবে, যে আমাদের সরকার, আমাদের পুলিশ এই নেক্সাসগুলোকে ভেঙে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য যা করা দরকার, ভারতবর্ষকে সুরক্ষিত করার জন্য যা করা দরকার, সমস্ত কিছুই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব হবে। গতকাল শ্রেয়া পাণ্ডে, রাজীব বন্দ্যোপাধ্যায় তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন, এক এক করে মুখ খুলছেন। এবং ওই রাজীব বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে এরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। একটা সময় দেখা গিয়েছিল যে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে হাপুস নয়নে রাজীব বন্দ্যোপাধ্যায় কাঁদছেন। হঠাৎ করে এইরকম সিচুয়েশন একের পর এক যখন দেখছেন, এখন কি একটু বোরিং লাগছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি এগুলোকে দেখিই না। যাদের স্ট্যান্ড ঠিক নেই, কখনো এদিকে যান, কখনো ওদিকে যান, তালপাতার সেপাইয়ের মতো এদিক থেকে ওদিক লাফায়ান, তাদের দেখে কান্না দেখবো কি আর হাসিও বা দেখবো কি? তখন যখন কাঁদতেন তখন হাসি পেত, এখনও দেখলে পরে হাসিই পাবে। তো স্বাভাবিকভাবে এদের দেখার, আলাদা করে দেখার কোনো আমার মনে হয় না প্রয়োজন আছে। কে ঘনিষ্ঠ কে নিষ্ঠ কিছুই তো বোঝা যাচ্ছে না এখন। কারা ঘনিষ্ঠ ছিলেন, কী দেখে ঘনিষ্ঠ ছিলেন, এবং বাস্তবিকতা হচ্ছে কোনো রাজনৈতিক দল আদর্শহীন যদি হয়, কোনো নীতিহীন রাজনৈতিক দল যদি হয়, তার অবস্থা এরকমই হবে। কারো কোনো নীতির প্রতি, কোনো আদর্শের প্রতি কোনো বাধ্যবাধকতা নেই, কোনো তাদের নিজস্ব কমিটমেন্ট নেই, স্বাভাবিকভাবে এরকমই হবে। ব্যক্তি নির্ভর দল চলতে পারে না কোনো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই, সেটা নিয়েও এই মুহূর্তে দড়ি টানাটানি হচ্ছে। কংগ্রেস বলছে যে তারাই একমাত্র 21শে জুলাই করার এই মুহূর্তে নীতিগত দাবিদার। দেখুন, যতজন মিলে 21শে জুলাই নিয়ে টানাটানি করছে, 21শে জুলাই বাড়তে বাড়তে তো আমার মনে হয় 22-23শে জুলাই হয়ে যাবে যা পরিস্থিতি এখন। শুভঙ্করবাবুও টানছেন ওদিক থেকে, এদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টানছেন, ওদিকে ঋতব্রতরাও টানছে। টানাটানি করুক, দেখা যাক কী হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।